আমাদের আজকের গল্প ভুলের মাসুল। কলমে দেবশ্রী ঘোষ দাস। এ বাড়িতে পা দেওয়ার দিন থেকেই তিয়াশা একদিনের জন্য শান্তির ঘুম ঘুমাতে পারেনি। তিয়াশা আর অভির দেখাশোনা করেই বিয়ে। তা যে মেয়েকে একদিন তার শাশুড়ি নিজে পছন্দ করে দেখে ছেলের বিয়ে দিয়েছে, এখন সেই মেয়েই তার চোখের বালিতে পরিণত হয়েছে। বিয়ের কয়েক মাস আগেও যে মেয়ের প্রশংসায় তার শাশুড়ি কল্পনা দেবী পঞ্চমুখ ছিল, আজ তার মুখ দিয়ে তিয়াশার বদনাম ছাড়া আর কিছুই বেরোয় না। তিয়াশার স্বামী অভি পেশায় ডাক্তার, সারাদিন তার পেশেন্টদের নিয়েই কেটে যায়। ভীষণ ব্যস্ত একজন মানুষ সে। বিয়ের 8 মাস কেটে গেছে, এখনও তার সময় হয়নি তিয়াশাকে নিয়ে কাছে পিঠেও কোথাও ঘুরতে যাবে। তিয়াশার অনেক স্বপ্ন ছিল এই বিয়েটা নিয়ে, তা অবশ্য প্রতিটা মেয়েরই থাকে। প্রথম যেদিন অভিরা তাকে দেখতে আসে, সেই প্রথম দেখাতেই তিয়াশার তাকে পছন্দ হয়ে যায়। ডাক্তার ছেলে, সুদর্শন চেহারা, স্বল্পভাষী অভিকে নিয়ে অনেক কিছুই ভেবেছিল তিয়াশা। কিন্তু অভিদের বাড়িতে পা দেওয়ার দিন থেকেই সে বুঝে যায় কত ভুল জায়গায় এসে পড়েছে সে। তিয়াশা সাধারণ মানের ছাত্রী, কোনো রকমেই টেনে টুনে গ্র্যাজুয়েট। তার বাবার পাড়াতে একটা ছোট্ট বইয়ের দোকান, আয় সেভাবে কিছুই নেই। তিয়াশা বিয়ের আগে কিছু টিউশনি করে সংসারে সাহায্য করত। তার মা রান্না করে আশেপাশের 5-6টা বাড়িতে খাবার হোম ডেলিভারি করে। এইভাবেই চলছিল তাদের জীবন। হঠাৎ এক বিয়ে বাড়িতে তিয়াশাকে দেখে খুব পছন্দ হয়ে যায় অভির মা কল্পনা দেবীর। অভি তার বাবাকে খুব ছোট্টবেলায় হারিয়েছে, তাই জন্য তার মায়ের কথাই হলো তার কাছে বেদবাক্যের সমান। কল্পনা দেবী ছেলের মত না নিয়ে বিয়ে বাড়িতেই প্রস্তাব দেয় তিয়াশার মা বাবাকে। আরও বলেন যে 1 সপ্তাহের মধ্যেই নিজের ভাসুর, দেওর, যাদের আর দাদা বৌদিকে নিয়ে তাদের বাড়িতে যাবে পাকা কথা বলতে। সেই মতন 1 সপ্তাহের মধ্যেই তিয়াশাদের বাড়ি যাওয়ার পাকা কথা হয়ে যায়। তিয়াশার বাবা মাও যেন হাতে ছাদ পায়। এত ভালো পাত্র আর এত অবস্থাপন্ন পরিবারে তাদের বাড়ির মেয়ে বউ হয়ে যেতে পারবে ভেবেই তাদের আনন্দের আর শেষ থাকে না। শুরু হয় বিয়ের আগের আর পরের ভোল পাল্টানোর গল্প। তিয়াশা বিয়ের পরেও টিউশনি করতে চেয়েছিল, কিন্তু সে বাড়িতে নাকি এই নগণ্য কাজ কেউ করে না। সে বাড়িতে সব ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেখানে তিয়াশা কি অতি তুচ্ছ। সেটা বারবার তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হতো। তিয়াশার শাশুড়িমা কল্পনা দেবী ছিলেন কলকাতার এক স্বনামধন্য কলেজের নামকরা অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। তাই বাচ্চাদের পড়ানোটা কিসের লজ্জার, সেটা তিয়াশার সরল মন বুঝতে পারত না। আজ 8 মাস পরেও অভির সাথে কোনো রকম বন্ডিং গড়ে ওঠেনি। হ্যাঁ, হয়তো সমাজের চোখে তারা স্বামী স্ত্রী, ঘটা করে বিয়েও হয়েছে তাদের, কিন্তু বন্ধুত্ব গড়ে ওঠেনি। বন্ধ ঘরের মধ্যে অভি যেন ভীষণ আড়ষ্ট তিয়াশার কাছে। আর মা সম্পর্কে কোনো কিছুই শুনতে চায় না অভি। চেম্বার করে বাড়ি ফিরেই অভি ঢুকে যায় তার মায়ের ঘরে। গল্প ও হাসির শব্দ শুনতে পায় সে। সেটা নিয়ে অবশ্য তিয়াশার কোনো আপত্তি নেই। সে শুধু চায় অভি তার মায়ের ঘরে 4 ঘন্টা থাকলে তার পাশে বসেও যেন 1 ঘন্টাও গল্প করে। তিয়াশা কল্পনা দেবীর ঘরে অভির খাবার নিয়ে গিয়ে বসে। যখন তাদের আড্ডায় সামিল হতে, ঠিক তখনই কল্পনা দেবী কড়া ভাষায় বলে ওঠে, মা, ছেলের কি একটু ব্যক্তিগত সময়ও থাকতে পারে না বৌমা? সব সময় আমাদের মাঝে তোমার ঢুকে পড়লেই নয়। ঠিক একইভাবে মায়ের সাথে সমান তালে তাল দেয় অভি। সকাল থেকে রাত শুধু রান্নাঘর আর নিজের বেডরুম, এই হলো তিয়াশার জগৎ। তিয়াশা তার মা বাবাকেও কিছু বলে উঠতে পারে না। কি বলবে, যারা এত শখ করে মেয়ের এত ভালো বাড়িতে বিয়ে দিয়ে এখন নিশ্চিন্তের ঘুম ঘুমোচ্ছে, তাদের শান্তির ঘুম কিভাবে কেড়ে নেবে সে? অভি বিশাল ডাক্তার কি না, তাই তিয়াশার বাপের বাড়িতে পা দেয় না, স্ট্যাটাসে বাঁধে। কল্পনা দেবীর কড়া নিষেধাজ্ঞা, শ্বশুরবাড়িতে গিয়ে তাদের বাড়ির ছেলেরা থাকে না, তাই 2 মাস অন্তর 4-5 দিনের ছুটিতে যখন তিয়াশা মা বাবার কাছে যায়, সেটাও তাদের বাড়ির ড্রাইভার গিয়ে ছেড়ে আসে। অভি যায় না। মা বাবাকে হাজারটা গল্প বানায় তিয়াশা। অভির নাকি বড্ড কাজের চাপ, ডাক্তার জামাই বলে কথা, কিভাবে আসবে সে এই বাড়ি, তার অত সময় কোথায়? বিয়ের পর থেকেই তিয়াশা হয়েছে হাসির খোরাক। তার নাকি কোনো গুণই নেই, না সে সুন্দরী, না আছে এবারের যোগ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান। মেধার দৌড়ে সে লাস্ট, আর তার স্ট্যাটাসও বড়ই নিম্নমানের। তিয়াশা কাঁদে আর ভাবে একটা কথাই, তবে কেন শাশুড়িমা তাকে এবাড়ির বউ করে নিয়ে এলো?
আর তার স্বামী অভিভা কী করলেন কারণে তাকে মুখ বুজে মেনে নিল। সে বোঝে না তার জীবনটা এভাবে নষ্ট করার মানে কি। একটা বছর কেটে যায়, বিবাহবার্ষিকী আসে অভি আর তিয়াশার। সেদিন সন্ধ্যায় বহুদিন পর সুন্দর করে পরিপাটি করে নিজেকে সাজায় তিয়াশা। আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি সে নিজের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। তার স্থির বিশ্বাস আজ অভি তাকে ঠিকই ভালোবাসবে। দরজা ঠেলে ঘরে ঢোকে অভি। তিয়াশার মুখের ওপর ছুঁড়ে দেয় ডিভোর্স পেপার। সাইন করে দে, তোর সাথে থাকা আমার পক্ষে ইম্পসিবল, মুক্তি চাই তোর থেকে আমি। তিয়াশা অবাক হয়েছে অভির মুখের ভাষা দেখে। তুই তোকারি করছে অভি তাকে, এত খারাপ ব্যবহার। অভির মুখ থেকে বেরিয়ে আসছে মদের গন্ধ। কল্পনা দেবীও আজ বাড়িতে নেই, দাদার শরীর ঠিক নেই তার, তাই দিন কয়েকের জন্য উনি বাপের বাড়ি গেছেন। অভি ঘর থেকে বেরিয়ে যেতেই তিয়াশা শান্তভাবে তার ব্যাগ গুছিয়ে নেয়, তার মা বাবার দেওয়া সব কিছু নিয়ে নেয় নিজের সাথে। তারপর মাটিতে পড়ে থাকা ডিভোর্স পেপারে সাইন করে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। হ্যাঁ, অজানার উদ্দেশ্যে। সে ফিরে যাবে না তার মা বাবার কাছেও, ফিরবে না আর কখনো এই বাড়িতেই। তার গন্তব্য এখন অজানার উদ্দেশ্য। 8 বছর পর স্কুল থেকে বেরিয়ে আজ অনেকটা কেনাকাটা করার আছে তিয়াশার। হ্যাঁ, তিয়াশা চাকরি করে একটি সরকারি স্কুলে। সেদিনও বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে সোজা হলদিয়া উপস্থিত হয় তিয়াশা। তার ছোট্টবেলার এক বান্ধবী প্রিয়ার বাড়ি সেখানে। প্রিয়ার বাবা বদলি হওয়ায় ক্লাস 7-এ পড়ার সময় তারা সেখানে চলে যায়। তবে তিয়াশার সাথে ফোনে বেশ যোগাযোগ ছিল তার। প্রিয়া সবসময় সব ক্ষেত্রে তাকে মানসিক জোর দিয়ে গেছে। তাই যখন তিয়াশার সামনে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না, ঠিক তখনই মনে পড়ে প্রিয়ার কথা। প্রিয়া আর তার মা বাবা তাকে সাদরে গ্রহণ করে নিজেদের বাড়িতে। তিয়াশার সামনে 3জন মানুষ সেই সময় ভগবান রূপে এসেছিল। প্রিয়া আর বাবা মায়ের উৎসাহ আর চেষ্টা সাফল্যে আসে তিয়াশার জীবনে। তিয়াশার জন্য পরীক্ষার ফর্ম তুলে আনা, রাতভর জেগে তিয়াশাকে পরীক্ষার প্রিপারেশনে সাহায্য করা, তাকে প্রেরণা দেওয়া, এটাই ছিল গত 5 বছর প্রিয়ার মূল লক্ষ্য। প্রিয়া নিজেও অত্যন্ত মেধাবী একজন মানুষ। একটি কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছে সেও। প্রিয়া ঠিক করেছে সে বিয়ে করবে না। বিয়ে নামক বস্তুটার ওপর বিশ্বাস নেই খুব একটা তার। তার জীবনের মূলমন্ত্র একটাই, নিজের জন্য বাঁচতে হবে আর নিজের মা বাবার জন্য বাঁচতে হবে। স্বাধীন, বাধাহীন পাখির মতো জীবন কাটাতে হবে। সো কল্ড আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো কথায় কান দিতে রাজি নয় সে। প্রিয়ার বাবা মা অত্যন্ত ভালো মানুষ। পরকে আপন করে বুকে টেনে নিতে তারা বিন্দুমাত্র ভাবে না। তারপরও নিজের মেয়ের প্রত্যেকটা ডিসিশনে তারা সহমত সব সময়। এতগুলো বছর প্রিয়াদের বাড়িতে তিয়াশা ওই বাড়ির মেয়ে হিসেবে থেকে গেল। তিয়াশা কতই না বোঝাতো প্রিয়াকে যে প্রিয়া আমায় অন্তত কিছু টিউশনি বা পার্ট টাইম জব করতে দে, অন্তত এভাবে বসে বসে তোদের বাড়িতে খেতে আমার ভালো লাগে না। কিন্তু না, প্রিয়ার বাবা মা প্রিয়া শোনেনি কোনো কথা। তাদের শুধু একটাই কথা, মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে একটা চাকরি তিয়াশাকে পেতেই হবে। আজ শপিং মলে কেনাকাটা করতে করতে সেই সব দিনগুলোতেই ফিরে যাচ্ছিল তিয়াশা। বাবা মায়ের সাথে সেই কঠিন সময়গুলোতে যোগাযোগ করেছিল সে, কিন্তু নিছক মধ্যবিত্ত মানুষদের মতন চিন্তাধারা পোষণ করেছিল তিয়াশার বাবা মা। তাদের পছন্দ যে ভুল হতে পারে তা মানতেই তারা রাজি হননি। এক বাক্যে তিয়াশাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলেছিল, দোষ তোর, তুই মানিয়ে নিতে পারিসনি। এত এডুকেটেড ফ্যামিলি, এত অবস্থাপন্ন পরিবারে গিয়েও সেখানে টিকতে না পারার সব দোষ নাকি তিয়াশারই। কেন তাদেরকে না জানিয়ে সে ডিভোর্স দিয়েছে? কিভাবে তার জন্য আত্মীয় স্বজনের সামনে তাদের মাথা কাটা যাচ্ছে? শুধু এই অপবাদগুলো তাকে হজম করতে হয়েছিল। তিয়াশা আর কথা বাড়ায়নি সেদিন, তবে মাঝে মধ্যে ফোন করে খবর নিত তাদের। কিন্তু তারা কখনো ভুলেও জিজ্ঞেস করেনি তাকে সে কোথায় আছে আর কিভাবে আছে, কেমনভাবেই তার দিন চলছে। জেদ ক্রমশ বেড়ে যাচ্ছিল তিয়াশার। বিবাহিত জীবনে পাওয়া চরম অপমান, অসম্মান আর বাবা মার কাছ থেকে পাওয়াই তীব্র উদাসীনতা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল যেন তার লক্ষ্যের চূড়ায়। রাত রাত জেগে পড়াশোনা করা, বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দেওয়া, এই হয়ে গিয়েছিল তার ধ্যান জ্ঞান। বিশাল কিছু না হোক, তবে সামান্য কিছু যে তাকে করতেই হবে নিজের জন্য, যাতে নিজের খাওয়া পড়া থাকার এক নিশ্চিন্ত দায়িত্ব সে নিজেই নিতে পারে। মায়ের জন্য আজ সে 4টে শাড়ি কিনেছে, বাবার জন্য 2টো পাজামা পাঞ্জাবি শার্ট প্যান্ট। পরের সপ্তাহে সে যাবে
মা বাবার কাছে এগুলো দিয়ে আসতে। সামনেই যে পুজো, আর শপিং করেছে তার এই বাবা মায়ের জন্য, অর্থাৎ প্রিয়ার মা বাবার জন্য। প্রিয়ার মা খুব সাজতে ভালোবাসে, তার জন্য সাজের জিনিস, শাড়ি, প্রিয়ার জন্য সালোয়ার স্যুট, জিন্স টপ, লং স্কার্ট, প্রিয়ার বাবার জন্য জামা, ঘড়ি, সব কিছু কিনে তার 2 হাত একদম ভর্তি হয়ে গেছে। আজ বেশ কয়েক মাস হলো সে মেদিনীপুর টাউনে থাকে, সেখানেই তার স্কুল। প্রিয়া আর কাকু কাকিমাকে ছেড়ে আসতে তার বুক ফেটে গিয়েছিল, কিন্তু ওরাই বুঝিয়ে বলেছিল তিয়াশাকে যে মায়ের বন্ধনে নাকি নিজেকে বেশি জড়িয়ে ফেললে সামনে এগিয়ে যাওয়ার পথ কঠিন হয়ে যায়। তিয়াশা হেসে ফেলে। সত্যি ওই মানুষগুলো তাকে দাঁড় করানোর জন্য কী না করেছে, আর আজ 3টে বছর তাদের থেকে দূরে তার জীবন সে কাটিয়েও ফেলেছে। তবে মাসে অন্তত 2বার সে হলদিয়া যায়, মানুষগুলোর সাথে সময় কাটিয়ে আসে। শপিং মল থেকে বেরিয়ে এসে বাসের জন্য অপেক্ষা করছে তিয়াশা। হঠাৎই সামনে এক বয়স্কা মহিলাকে দেখতে পায় সে। গাছের তলার বেদিতে বসে ভীষণ হাঁপাচ্ছে মাথা নিচু করে। তিয়াশা লক্ষ্য করে মহিলাটির হাত পা কেমন কাঁপছে। ছুটে যায় তিয়াশা। আন্টি, ও আন্টি, খুব কষ্ট হচ্ছে? জল খাবেন? একটু মুখ তুলুন না, আপনার চোখে মুখে একটু জল দিয়ে দিই। বেদির ওপর হাতের ব্যাগগুলো রেখে তিয়াশা তার মুখটা 2 হাত ধরে তুলে ধরে। এ কি, এ কাকে দেখছে সে? এ একই চেহারা হয়েছে মানুষটার। চোখ মুখ বসে গিয়ে চোখের তলায় কালি পড়ে গিয়ে সেই নিটোল মুখ আর তো নেই, গালগুলো কেমন ঢুকে গেছে। একসময় তার উপর ভীষণভাবে মানসিক অত্যাচার করে সেই মানুষটার জন্যই এক দমকায় তিয়াশার চোখ জলে ভরে যায়। সে নিজেও বুঝতে পারে না যেই মানুষটা তাকে এত কটু কথা শুনিয়েছে, যে মানুষটা একসময় তার কান্নার, তার হাহাকারের কোনো মূল্য দেয়নি, সেই মানুষটার জন্য তার চোখে এত জল কেন? কল্পনা দেবী কেমন ফ্যাল করে তাকিয়ে আছে তিয়াশার দিকে। 8 বছর আগে সেই সরল ঘরোয়া মেয়েটার সাথে আর আজকের তিয়াশার এ যেন আকাশ পাতাল তফাৎ। সবসময় পরিপাটি হয়ে থাকা কল্পনা দেবী যখন বাড়িতে অন্য যাদের সামনে তিয়াশার ড্রেস সেন্স নিয়ে হাসাহাসি করত, তখন তিয়াশার মাটিতে মিশে যেতে ইচ্ছে করত। কিন্তু আজ কল্পনা দেবী অবাক হয়ে দেখছে তার প্রাক্তন বৌমাকে। কি পরিপাটি করে তসরের শাড়িটা পরেছে সে, চুলটা কি সুন্দর টান টান করে খোপা করে বাঁধা। এক ঝলকে না চাইতেও কল্পনা দেবীর চোখ চলে গেল তিয়াশার স্মৃতির দিকে। কই, স্মৃতিতে তো নেই কোনো লালচে আভা। তবে কি তিয়াশা বিয়ে করেনি? দরজার চাবিটা খুলে তিয়াশা কল্পনা দেবীর হাত ধরে তার বাড়ির ভিতর নিয়ে এলো। আলোগুলো জ্বালিয়ে জানলাগুলো খুলে দিল। আসুন মা, আসুন, একটু বসুন, আমি গিজারটা চালিয়ে দিচ্ছি। জল গরম হলে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবেন। এই বলে তিয়াশা কোমরের শাড়িটা গুজে বাথরুমের দিকে গেল। হু হু হাওয়ায় ভরে যাচ্ছে ঘরটা, দক্ষিণ খোলাছে। না, কল্পনা দেবী বসতে পারল না। বারান্দার ধারে গিয়ে দাঁড়ালো। বারান্দায় ভর্তি কত রকমের বাহারি গাছ, কত সুন্দর সুন্দর ফুল, ঠান্ডা হাওয়ায় যেন আনন্দে মাথা নাড়াচ্ছে তারা। মন প্রাণ জুড়িয়ে যেতে লাগলো তার হাওয়ার সাথে মিশে আসা ফুলের গন্ধে। চোখ বন্ধ করে বলে উঠলেন, শান্তি, শান্তি। আজ কতদিন পর যেন মন প্রাণ শান্তিতে জুড়িয়ে যাচ্ছে আমার। মা আসুন, আপনি, জল গরম হয়ে গেছে, কাপড়টা ছেড়ে রেখে দিন, কেচে দেব। এই নিন শাড়িটা, ফ্রেশ হয়ে এটা পরে নিন। হা করে তাকিয়ে আছে কল্পনা দেবী তিয়াশার দিকে। তিয়াশা ইতস্তত করে বলল, মা এই শাড়িটা একদম নতুন শাড়ি, আমি একবারও গায়ে দিইনি, আপনি স্বচ্ছন্দে এটা পরতে পারেন। আমি তো জানি মা আপনি আমায় কতটা অপছন্দ করেন, আমার গায়ের ছোঁয়াও আপনার পছন্দ না, মনে মনে বলে উঠল তিয়াশা। ছি ছি মা, তোমার গায়ে দেওয়া শাড়ি দিলেই বা ক্ষতি কি মা? দাও দাও, তাই দাও, তোমার ব্যবহার করা শাড়িই দাও আমায়। নতুন শাড়ি বড্ড কড়কড়ে, কষ্ট হবে আমার, যা গরম। তিয়াশা অবাক হয়ে যাচ্ছে এই মানুষটার ব্যবহারে। কোথায় গেল সেই দাপট, কোথায় গেল সেই টিটকিনি মেরে কথা? সেই রকচটা চোখ দুটো আজ বড্ড শান্ত। তাকে কিনা আজ সেই মানুষটা মা বলে ডাকছে। রাত প্রায় 9টা। ডাইনিং টেবিলে খাবার বাড়ছে তিয়াশা। বাইরে হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হওয়ায় চালে ডালে বসিয়ে দিয়েছে সে। ফ্রিজে ইলিশ মাছ ছিল, সেটা ভেজেছে। গরম গরম বেগুনি আর ফ্রেঞ্চ ফ্রাই। কল্পনা দেবীকে গুছিয়ে খেতে দিতে দিতে তিয়াশা বলে ওঠে, আমার কিন্তু এই 2 কামরার ঘর মা, খুব সাধারণ, আপনাদের মতো অত বড় পাথর দেওয়া 4তলা বাড়ি নয়। এখানে এসি নেই, তবে হ্যাঁ, দক্ষিণ খোলায় বারান্দাটা আছে,
যার ঠান্ডা হাওয়া আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। আর আমি তো জানতাম না আজ আপনার সাথে দেখা হয়ে যাবে। কিছুই তো জোগাড় ছিল না তেমন। আজ এই দিয়ে খেয়ে নিতে পারবেন তো মা? নিন, দেরি করবেন না, আপনি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। হাউ হাউ করে কেঁদে উঠল কল্পনা দেবী তিয়াশার হাত দুটো ধরে। কি করছেন কি মা? আপনি কাঁদছেন কেন? আমি কিন্তু এভাবে দেখতে আপনাকে অভ্যস্ত নই। আমি যে একটা বছর আপনাকে দেখেছি, আপনি কিন্তু খুব স্ট্রং একজন মানুষ। ওটাকে স্ট্রং হওয়া বলে না মা, ওটাকে বলে দম্ভ। স্ট্রং তো তুমি মা, যার আত্মসম্মান আর আত্মবিশ্বাস এতটাই তীব্র যে নিজের স্বামীর এক কথাতেই তাকে কোনো প্রশ্ন না করে সেই রাতেই ঘর ছাড়ে, পিছনে ফিরে আর তাকিয়েও দেখেনি, কোনো সাহায্য না নিয়ে স্বচেষ্টায় সাফল্য অর্জন করেছে। থাক না মা এসব কথা। আমি আর আমার অতীত আঁকড়ে পড়ে থাকতে চাই না। যেদিন ও বাড়ি থেকে বাইরের জগতে পা বাড়িয়েছি, ও বাড়ির সাথে আমার সমস্ত মানসিক যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। সত্যি কি তাই মা? তা যদি হতো তবে আমায় ওইভাবে অসুস্থ দেখে তুমি রাস্তাতেই ফেলে চলে আসলে না কেন? কেন আমায় নিয়ে ডাক্তারখানায় গেলে? কেন আমার জন্য ওষুধপত্র কিনে আমায় নিয়ে তোমার বাড়ি এলে? মুচকি হাসলো তিয়াশা। ওটা আমার স্বভাব মা। কথায় আছে না, স্বভাব চায় না মোলে। ঠিক সেরকমই ভাবতে পারেন। আমি বরাবরই এরকম। আপনি আমায় মায়ের মতন, আপনার জায়গায় আপনার মতন আর যে কেউ থাকলে আমি তাকে ঠিক এভাবেই কেয়ার করতাম। হাতটা ঠক ঠক করে কাঁপছে। কল্পনা দেবীর স্নায়ুর ব্যামতার। তিয়াশা হাঁ করে তাকিয়ে থাকে তার প্রাক্তন শাশুড়ি মায়ের কম্পিত হাতের দিকে। কাঁটা চামচ দিয়ে সফিস্টিকেটেডভাবে খাওয়া হাতের আজ কী অবস্থা! হাতের শিরা উপশিরা সব ফুটে উঠেছে। এগিয়ে গেল তিয়াশা কল্পনা দেবীর দিকে। আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। মা যেমন তার সন্তানকে ভাত মেখে খাইয়ে দেয়, ঠিক সেইভাবেই তিয়াশা খাওয়াতে লাগলো কল্পনা দেবীকে। মাছের কাঁটা বাছতে বাছতে তিয়াশা বলে উঠল, আপনার ছেলে তো মাছের কাঁটা বেছে কোনোদিন খেতেই পারতো না মা। এখনও কি আপনি ওকে খাইয়ে দেন? কাঁটা বেছে নাকি কাঁটা বাছার লোক এসে গেছে? কল্পনা দেবী কথাটা শুনেই তাকালো তিয়াশার দিকে। তিয়াশার চোখটা জলে ভরা। এই যে বললে সব বন্ধন তুমি পিছনে ফেলে এসেছো, তার মানে কি আজও আমার ছেলেটাকে তুমি? থাক মা। কল্পনা দেবীকে মাঝপথেই থামিয়ে দিল তিয়াশা। ওনার মুখে ওনার ছেলের প্রতি ভালোবাসা আছে কিনা এখনো, এই কথাটা শুনে যেন অন্তর অবধি জ্বলে পুড়ে গেল তিয়াশার। যখন সে তার মন প্রাণ দিয়ে সংসারটা করতে চেয়েছিল, যখন অভিকে সে তার সবটুকু উজাড় করে ভালোবাসতে চেয়েছিল, তখন তারা মা ছেলে মিলে শুধু আঘাতের পর আঘাত দিয়ে গেছে তাকে। তার ভালোবাসা তো তখন তারা বোঝেইনি। তাহলে আজ কেন? অভি আর নেই রে মা, ও মারা গেছে। ফুপিয়ে কেঁদে উঠল কল্পনা দেবী। কল্পনা দেবীর কথাটা শুনে মাথাটা কেমন টলে গেল তিয়াশার। চোখটা ঝাপসা হয়ে উঠল তার। এক নিমেষে পিছিয়ে গেল সে 8 বছর আগের দিনগুলোতে। হয়তো অভি তাকে কোনোদিনও ভালোই বাসেনি, কিন্তু সে যে বড় ভালোবাসত তার অভিকে। তার যে কোনো স্বপ্নই ছিল না, স্বপ্ন ছিল একটাই, ছুটির সংসার করবে, অভিকে ভালো রাখবে, আর অনেক অনেক ভালোবাসা নেবে অভির থেকে। তিয়াশা ছুটতে গেল তার বেডরুমে। কাঁদতে কাঁদতে আলমারিটা খুলে শাড়ির ভাঁজের ভিতর থেকে অভির ছবিটা বার করে বুকের মধ্যে চেপে ধরল। কল্পনা দেবী আস্তে আস্তে তিয়াশার ঘরের দরজার সামনে দাঁড়ালো। তিয়াশাকে পাগলের মতো অভির ছবি আঁকড়ে কাঁদতে দেখছে সে। এখনও এত ভালোবাসে মেয়েটা তার ছেলেকে। ডিভোর্সের 8 বছর পরেও কই কখনো তো যোগাযোগের চেষ্টা করেনি তার বৌমা। একবারের জন্য নিজের অধিকারের দাবি তোলেনি তাদের সামনে। এত অভিমান জমা করে রেখেছিল মেয়েটা নিজের বুকের ভিতর। কি হয়েছিল মা ওর, যে অকালে ওকে এভাবে চলে যেতে হলো? ও তো আমার কাছ থেকে মুক্তিই চেয়েছিল, তাই তো দিয়েছিলাম ওকে। তবে কি এমন ঘটলো যে ও এভাবে? কান্নায় আবারও ভেঙে পড়ল তিয়াশা। শুনতে পারবে তুমি? সেই শক্তি আছে তোমার? এসো মা, আমার কাছে এসো। আজ সব বলবো তোমায়, ঠিক কি কি ঘটেছিল তুমি চলে যাওয়ার পরে। তুমি সেদিন ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অভিকে মাটিতে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। কোনোভাবেই তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। তোমার জ্যাঠা শ্বশুরা কাকা শ্বশুররা মিলে অভিকে পাজা কোলা করে তুলে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যায়। আমায় ফোন করে জানানো হয়, আমি তৎক্ষণাৎ দাদার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি হসপিটালে পৌঁছে, কিন্তু সেখানে গিয়ে ডাক্তাররা যা যা বলে আমাদের পায়ের তলার মাটি সরে যায়। অভির ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ।
এটুকু শুনেই তিয়াশার যেন অন্তরাত্মা অবধি কেঁপে ওঠে। কি বলছো মা এসব? চোখের জল বাদ মানছে না আর। কল্পনা দেবী আরও বলতে থাকে, কয়েকদিন পর অভিকে বাড়িতে নিয়ে আসি আমরা। অভির এক খুব কাছের বন্ধু তন্ময়কে তো তুমি চেনো, ও পুরো ব্যাপারটা জানতো। অভি শুধুমাত্র তাকেই বলেছিল তার অসুস্থতার কথা। আমাদের বাড়িতে এসে সে সবটা জানায়। আসলে তোমার সাথে অভির বিয়ে ঠিক করেছিলাম যখন, তখন অভি নিজেও কিছু জানতো না। তবে প্রায় দিনই ওর শরীর ঠিক যেত না, বড্ড চাপা স্বভাব ছিল তো বরাবরই, তাই অনেকবার জিজ্ঞেস করে উত্তর পাইনি। যখনই জিজ্ঞেস করতাম তোর কি শরীর খারাপ, খালি বলতো সারাদিন পেশেন্ট দেখি, ধকলের জন্য হচ্ছে মা, তুমি চিন্তা করো না। তন্ময়ের কথায় বিভিন্ন ধরনের টেস্ট নাকি চলছিলই, কিন্তু এই মারণ রোগের রিপোর্ট আসে সেদিন, যেদিন তোমাদের বউ ভাত। তুমি তো জানোই মা, অভি আমার বড্ড আমি ঘেঁষা। ওর যখন মাত্র 1 বছর বয়স ওর বাবা আমাদের ছেড়ে চলে যান। তারপর থেকে আমি ওর মা, আমি ওর বাবা। আমার কথা ওর কাছে বরাবরই বেদবাক্য ছিল। তাই আমি যখন তোমার সাথে ওর বিয়ের ঠিক করি, ও আমায় বাধা দেয়নি। তবে হ্যাঁ, একদিন আমার ঘরে এসে বলেছিল বটে যে, মা তুমি বড্ড বেশি তাড়াহুড়া করে ফেলছো না তো আমার বিয়ের ব্যাপারে? আমার সাথে একজনের জীবন জড়িয়ে যাবে। সেদিন ওর ওই ইঙ্গিতপূর্ণ কথা আমি বুঝতে পারিনি। আমি ওকে বলেছিলাম যে তোর মতন ছেলের সাথে যে মেয়ের জীবন জুড়বে তার তো ভাগ্য ফিরে যাবে। কিন্তু তখন আমি মা হয়েও বুঝিনি ওর শরীরটা বড্ড খারাপ ভিতর ভিতর। বউভাতের দিনে আসা রিপোর্টের কথা আমি জানতেও পারিনি। তারপরের ঘটনা তো তোমার জানা তিয়াশা। আজ বুঝি ছেলেটা তোমায় বড্ড ভালোবাসতো। অভি আজ 3 বছর হয়ে গেল আমাদের মাঝে নেই। ও চলে যাবার পর তন্ময় সবটা খুলে বলে আমায়। ও বলে যে কাকিমা, অভি তিয়াশাকে প্রচণ্ড ভালোবাসতো। আমার বাড়ি এসে তিয়াশার কথা বলতো আর কাঁদতো। শুধুমাত্র তিয়াশার জীবনটা যাতে শেষ না হয়ে যায়, ওকেও প্রচণ্ড মানসিক যন্ত্রণা দিত। ওর থেকে দূরত্ব রেখে চলতো যাতে তিয়াশা মানসিকভাবে ওর সাথে জড়িয়ে না পড়ে। ওর মনে কষ্ট আর আঘাত দিত যাতে অভি চলে যাবার পর আর পিছন ফিরে তিয়াশা ফিরে না তাকায় কখনো। অভি বরাবরই তিয়াশার ভালো চাইতো কাকিমা। আমি যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করতাম সেটাতেও অভি কষ্ট পেত খুব। কিন্তু ওই যে প্রতিবাদ করতে গেলে যে আমাকেও কষ্ট দিয়ে ফেলবে, তাই আমার সাথে মিলেই তোমায় হেনস্থা করতো যাতে তুমি ওকে ঘেন্না করো। ও শুধু একটা সুযোগ চেয়েছিল তোমায় মুক্তি দেবার। তাই ঠিক বিয়ের 1 বছরের মাথায় ও তোমায় ডিভোর্স পেপারটা দেয়। 1 বছর তো খুব একটা বেশি সময় নয়। তাই ও ভেবেই নিয়েছিল তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আবার নতুনভাবে নিজের জীবন শুরু করবে। কিন্তু আজ ভীষণভাবে বুঝতে পারছি যে আমার ছেলেটা মনে মনে যেরকম তোমায় পাগলের মতন ভালোবাসতো, তেমনি তুমি ওকে সত্যিকারের ভালোবাসতে। আমি আজ নিজের চোখে বড্ড অপরাধী বৌমা। দুটো ভালোবাসার মানুষকে আমি আমার অহংকার, জেদ আর দম্ভের বশে আলাদা করেছি। সত্যি কি পেলাম আমি বলতে পারো? আজ আমার সংসারটাও সুখের হতে পারতো তুমি যদি আমার অভির পাশে থাকতে। তবে হয়তোবা আমার অভি তোমার ভালোবাসার সেবার সান্নিধ্যে থেকে আরও কয়েকটা বছর বেশিই বাঁচত। কথাগুলো বলতে বলতে কল্পনা দেবীর গলাটা কেমন বুঝে এলো। শাড়ির আঁচল দিয়ে ভিজে যাওয়া চোখ দুটো মুছলেন তিনি। এই অবধি নিঃশব্দে শুনেছিল তিয়াশা। তার আর কিছু বলার মতন ক্ষমতাও ছিল না। এবার আস্তে আস্তে জিজ্ঞেস করে উঠল সে, আপনার এমন অবস্থা হলো কি করে মা? এত অসুস্থ অবস্থায় নিজের বাড়ি থেকে এত দূরে এসে রাস্তায় বসে কি করছিলেন আপনি? সে অনেক ঘটনা বৌমা। অভিকে সুস্থ করতে আমি আমার প্রাণপণ চেষ্টা চালাতে থাকি। বিদেশেও নিয়ে যাই ট্রিটমেন্টের জন্য। নিজস্ব যা সঞ্চয় ছিল তার সাথে নিজস্ব সমস্ত গয়নাগাটি, এমনকি অভির সঞ্চিত অর্থ আমিও ট্রিটমেন্টে দিয়ে দিই। সমস্ত ডাক্তার জবাব দিয়ে দিচ্ছিল, একের পর এক কেমো চলছিল। সকলের একই কথা, এই পেশেন্ট খুব বেশি হলে 3-4 বছর বাঁচবে। তবে মায়ের মন তো মানতেই চাইতো না। তবে না এত চেষ্টা করেও ছেলেটাকে আমার বাঁচাতে পারলাম না। শেষ দিনগুলোতে ঘোরের মধ্যে বড্ড তোমার নাম নিত। অনেক খুঁজেছিলাম তোমায়, কিন্তু পাইনি। তোমার মা বাবার কাছেও গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেখেই মুখের ওপর দরজা বন্ধ করে দেন। কোনো কথা বলতে দেননি। হ্যাঁ, কথা বলবেনই বা কেন? দোষী তো আমি নিজেই। নিজের হাতেই সবটা শেষ করেছি। অভি চলে যাবার পর ও বাড়ির সকলের রুদ্রমূর্তি প্রকাশ পায়। হাতে আমার কোনো পয়সা কড়ি ছিল না। যে যাদের সাথে মিলে তোমায় টিটকিরি করতাম তারা আমাকেও এবার কাজের লোকের মতো ট্রিট করতে শুরু করে।
আমায় দিয়ে রান্না করানো, বাসন মাজানো সব করাতো। আমার কিছু করারও ছিল না। ওরা দয়া করে আমায় দুবেলা দুটো খাবার দিত, এটাই ছিল আমার অনেক পাওনা। অপমান অসম্মান কাকে বলে সেই প্রথম আমি বুঝতে পারি। বিবেকের দংশনে ক্ষতবিক্ষত হচ্ছিলাম আমি। বুঝতে পারছিলাম কি মারাত্মক কষ্টের মধ্যে দিয়ে তুমি গিয়েছিলে। হঠাৎই একদিন তোমার এক আত্মীয়ার সাথে দেখা হয় আমার। তার কাছে শুনি যে তুমি এই শহরে একটা সরকারি স্কুলে চাকরি করো, কিন্তু কোন স্কুলে সে বলতে পারেনি। এই শহরেই প্রতি মাসে আসি আর তোমায় খুঁজে বেড়াই। তুমি কিন্তু আমায় ভুল ভেবো না মা, আমি নিজের আখের গোছাতে তোমায় খুঁজিনি। শুধু ক্ষমা চাওয়ার ছিল তোমার কাছে। যে পাপ আমি করেছি তোমার সাথে, তাতে যা শাস্তি দেবে আমায় তুমি, আমি মাথা পেতে নেব। কল্পনা দেবীকে কি শাস্তি দেবে সে? আজ তিয়াশা নিজেকে সবচেয়ে বেশি অপরাধী বলে মনে হচ্ছে। সে নিজের স্বামীর মানসিক আর শারীরিক অবস্থার এতটুকু আজ পেল না। সে শুধুমাত্র অভির ওপরের কড়া ভাবটাই দেখলো, তার মনের ভিতরটা পড়ার তো কই সে একবারের জন্য চেষ্টা করলো না। আর তাদের বিবাহবার্ষিকীর দিন যখন অভি ড্রিঙ্ক করে এসে তার মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে মারলো, তখনই সে সব কিছু ছেড়ে বেরিয়ে না এলে হয়তো আজও তার অভি তার ভালোবাসার আশ্রয় বেঁচে থাকতো। অভি একজন স্বামী হিসেবে তার ভালোর জন্য কি প্রচণ্ড মানসিক টানাপোড়েন নিয়ে এত স্যাক্রিফাইস করে গেছে। অথচ সে কি করলো স্ত্রী হিসেবে? হয়তো সে আরও একটু চেষ্টা, আরও একটু অপেক্ষা করলে অনেক কিছু বদলাতে পারত আজ। কিন্তু তার আত্মসম্মান বোধের কাছে ভালোবাসা, মায়া, পিছুটান এই শব্দগুলো ফিকে পড়ে গিয়েছিল। ধীরে ধীরে এগিয়ে গেল তিয়াশা কল্পনা দেবীর কাছে, জড়িয়ে ধরল একজন অসহায় মাকে তার বুকের মধ্যে। মা, তবুও তো আপনি নিজের ছেলেকে বাঁচিয়ে তোলার জন্য কত চেষ্টা করেছেন, কিন্তু আমি কি করতে পেরেছি? কিচ্ছু না। আমরা দুজনেই যে নিজেদের ভুলের মাসুল দিচ্ছি আজ। যে যাওয়ার সে তো চলে গেল, কিন্তু যাওয়ার আগে সব ভুল বুঝি মিটিয়ে দিয়ে গেল। চলুন না মা, আমরা দুজন নিজেদের ভুলগুলো শুধরে নিই। কাল আমি আপনাকে নিয়ে ও বাড়ি যাব, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আপনাকে আমি আমার এই বাড়িতে নিয়ে চলে আসবো চিরকালের মতন। আপনার ছেলে চলে গেছে, মেয়ে কিন্তু বেঁচে আছে। আপনার পাওনা আদর ভালোবাসা এখন থেকে আপনি দেবেন আমায়, আর আপনার প্রতি অভির দায় দায়িত্ব আজ থেকে আমি পালন করব। একে অপরের ভরসার শেষ সম্বল হব আমরা। দেখবেন আমাদের অভি কত খুশি হবে। দুই মা মেয়েতে অভির ছবিটার দিকে তাকালো সজল চোখে। কেন জানি দুজনেরই মনে হলো অভি হাসছে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।